আমন্ত্রণ নিউজ 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিভ। আমাদের দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে দীর্ঘ সময় ভুল ভঙ্গিতে বসে থাকা কিংবা ভুলভাবে ঘুমানো, সব মিলিয়ে কোমর ব্যথা যেন আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে এই সাময়িক ব্যথা কখন দীর্ঘমেয়াদী জটিলতায় পরিণত হয়, বিষয়টি নিয়ে আমরা অনেকেই সচেতন নই। দর্শক, আপনার কোমর ব্যথা কখন কোনো বড় রোগের বহিঃপ্রকাশ এবং সেটি নিয়ে আমরা কতটুকু সচেতন কিংবা আপনার সচেতন হওয়া কতটুকু জরুরি, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন প্রথিতযশা বাতরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে, যিনি গুণী এবং খ্যাতিতে সমুজ্জ্বল। দর্শক, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আছি, ভালোই আছি ইনশাআল্লাহ। স্যার, আপনি দেশের একজন রিনাউন্ড রিমাটোলজিস্ট, দীর্ঘদিন ধরে রোগী দেখছেন এবং চমৎকারভাবে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন বিশ্বের কাছে। শুরুতে একটু জানতে চাই যে আসলে একজন ব্যক্তি কি কি কারণে কোমর ব্যথা হতে পারে, বাংলাদেশের প্রেক্ষাপটে উল্লেখযোগ্য কারণগুলো কি কি? অনেক ধন্যবাদ। আসলে আমি যদি কারণের তালিকা বলি তো সেই তালিকাটা বিশাল, মানে বোধহয় প্রায় শখানেক কারণ সেখানে থাকতে পারে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের কোমরের যে জয়েন্টগুলো আছে, কোমরে কতগুলো আমাদের মেরুদণ্ডের হাড়ে কতগুলো জয়েন্ট থাকে, সেই জয়েন্টে যদি প্রদাহ হয়ে থাকে, প্রদাহ মানে সেখানে উত্তপ্ত মানে তরল জিনিস এসে জড়ো হওয়া এবং সেখানে চাপ সৃষ্টি করা, দীর্ঘমেয়াদী অনেক বাতি প্রদাহের কারণে হয়ে থাকে। তা সেই ধরনের প্রদাহ যদি হয়, এটা হচ্ছে একটা কারণ। এবং সেই প্রদাহের অনেকগুলো রোগী এই প্রদাহ করতে পারে। 2 নম্বর হচ্ছে যদি ওখানকার কোনো একটা স্ট্রাকচার, ওখানে তো অনেকগুলো স্ট্রাকচার আছে, হাড় আছে, কচি হাড় আছে, নার্ভ আছে, মেরুমজ্জা আছে, মাংস আছে, এই ধরনের অনেক কিছু আছে, সেগুলোর উপর যদি কোনো কারণে চাপ পড়ে, তার থেকেও এটা হতে পারে। তারপরে আমাদের বলতে পারেন যে কখনো কখনো সেখানে টিউমার, মানে আমরা কতগুলি বিনাইন টিউমার বলি, যেগুলো কোনো ক্ষতিকর কিছু না, এই ধরনের টিউমারের কারণে হতে পারে, খুব বিরলভাবে ক্যান্সারের কারণেও হতে পারে। তা এই ধরনের অজস্র কারণ আছে। যদিও একটা কথা বলা হয় যে আমাদের যারা মানে মাজায় তীব্র এবং অ্যাকিউট ব্যথা নিয়ে আসেন অল্প কয়েকদিনের, তাদের ক্ষেত্রে শতকরা 85% ক্ষেত্রে, শতকরা 95% ক্ষেত্রে এমন কোনো কারণ পাওয়া যায় না। আর যারা দীর্ঘমেয়াদী কোমর ব্যথা নিয়ে থাকেন, তাদেরও 85% ক্ষেত্রে তেমন কোনো কারণ পাওয়া যায় না। এবং এই যে বলতে পারেন যে 85% বা 95% মধ্যে যেই ব্যথা, যার আমরা পরীক্ষা নিরীক্ষা করে কারণ পাই না, ওইটাই সবচেয়ে কমন। ওটাকে ইংরেজিতে বলা হয় নন স্পেসিফিক বা সিম্পল লো ব্যাক পেইন, মানে সাদামাটা লো ব্যাক পেইন, কারণ এটা খারাপ কিচ্ছু না, ওর থেকে কোনো ক্ষতি হয় না, এই জন্যই। একদমই। স্যার, এই ক্ষেত্রে আমরা কি বয়স ভেদে এটিকে একটু ডিসক্রাইব করতে পারি? যে অনেক সময় দেখা যায় বাচ্চারা কোমর ব্যথা আক্রান্ত হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে মাঝবয়সী কিংবা বৃদ্ধরাও আক্রান্ত হচ্ছে। তো বয়স ভেদে কারণগুলো কি ডিফারেন্ট হয়ে থাকে? হ্যাঁ, অবশ্যই বয়স ভেদে একটু ডিফারেন্ট হয়। যেমন আমি যদি বলি যে কোমরের হাড়ের ফ্র্যাকচার, যেটা অস্টিওপোরোসিস, অস্থিভঙ্গুরতা, বাংলাদেশে যেটাকে হাড় ক্ষয় বলে বলা হয়, আসলে হাড় ক্ষয়টা একটা ভুল বলতে পারেন যে শব্দ চালু হয়ে গেছে। তা এখন সেই অস্টিওপোরোসিসের জন্য যদি হাড় ভাঙার কারণে কোমর ব্যথা হয়ে থাকে, এটা সচরাচর একটু বৃদ্ধদের বেশি হয়, বেশি বয়সে। আবার আমি যে বললাম এটা প্রদাহজনিত ব্যথা, প্রদাহজনিত কোমর ব্যথা কমনলি একটা গ্রুপ অফ রোগের কারণে হয়, সেই গ্রুপটাকে আমরা বলি স্পন্ডাইলো আর্থ্রাইটিস। ওইটা আবার একটু কম বয়সের দিকে বেশি হয়। তা এরকম নানান ধরনের। আবার কিছু আছে সাদামাটা আঘাতজনিত, যেমন স্পোর্টস, দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে যে কোমর ব্যথা, এটা খুবই স্বল্পস্থায়ী হয়, ওইটা আবার আরো ছোট বয়সের বাচ্চাদের বেশি হয়ে থাকে। যেহেতু তরুণদের মধ্যে স্পন্ডাইলো আর্থ্রাইটিস বেশি হচ্ছে আপনি বলছিলেন, একটু জানবো আসলে এটা রোগের বহিঃপ্রকাশ কি রকম এবং কখন একজন ব্যক্তি বুঝবেন তিনি স্পন্ডাইলো আর্থ্রাইটিসে আক্রান্ত হয়েছে? অনেক ধন্যবাদ, এটা সুন্দর প্রশ্ন। আমাদের স্পন্ডাইলো আর্থ্রাইটিসের কোমর ব্যথা যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই ব্যথাটা ধীরে ধীরে হয়, আকস্মিক শুরু হয় না, আস্তে আস্তে হয়, অল্প করে হয়, ধীরে ধীরে বাড়তে থাকে। এটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য। আর আরেকটা হচ্ছে
এটার প্রধান বৈশিষ্ট্য যা দিয়ে আসলে এটাকে অন্যান্য কোমর ব্যথা থেকে অন্যান্য কারণ থেকে তফাৎ করা যায় সেটা হচ্ছে এই স্পন্ডাইলোআর্থ্রাইটিসের ব্যথাটা সকালে যখন ঘুম ভাঙবে তখন সবচেয়ে তীব্র, যতই বেলা বয়ে যাবে ততই ব্যথাটা কমবে, বা আরেক ভাষায় আমি বলতে পারি বিশ্রাম নিলে ব্যথাটা বাড়বে আর কাজের সাথে সাথে ব্যথাটা কমবে। যেখানে আমাদের অন্য বেশিরভাগ কোমর ব্যথার বাকি যে কারণগুলো আছে তার বেশিরভাগই কিন্তু সকালে থাকে কম, মানে বিশ্রামে কমে যায়, হাঁটাহাঁটি করলে ধীরে ধীরে বাড়তে থাকে। তো এটা দিয়েই একজন বুঝতে পারেন। এবং স্পন্ডাইলোআর্থ্রাইটিসের অনেক রোগীরও বাইরের গিরাগুলো তো আক্রান্ত হয়ে থাকে, যে গিরাগুলো আমরা চোখে দেখতে পারি, যেমন হাতের ব্যথা, হাতের জয়েন্ট, পায়ের জয়েন্ট, সেখানে গিরাগুলো ফুলে যায়, ব্যথাও করে, ফুলেও যায়। তাদের ক্ষেত্রে এটা নির্ণয় করা আমাদের খুবই সহজ হয়ে থাকে। কিন্তু স্পন্ডাইলোআর্থ্রাইটিসের রোগীদের একটা দুর্ভাগ্য হচ্ছে যে অনেকেরই বাইরে দৃশ্যমান কোনো গিরায় কোনো ব্যথা এগুলি আক্রান্ত হয় না, শুধুমাত্র মেরুদণ্ডের ব্যথায় মেরুদণ্ডের গিরাগুলো আক্রান্ত হয়। এবং তার একটা পরিণতি হচ্ছে যেহেতু দেখা যাচ্ছে না, সেই জন্য পরিবারের সদস্যদের দ্বারা একটু তারা নিগৃহীত হন। তারা বলেন এটা তোমার কোনো রোগ না, এটা মানসিক ব্যথা, তুমি অভিনয় করতেছো। বিশেষ করে যখন মহিলাদের হয় তারা আরো বেশি নিগ্রহের শিকার হন, কারণ কিছু তো দেখা যাচ্ছে না। আর আমাদের কাছেও যখন আসেন ডাক্তারদের কাছে তখনও কিন্তু রোগ নির্ণয় অনেক দেরি হয়ে যায়। যেমন আমেরিকাতে বলা হয় যে স্পন্ডাইলোআর্থ্রাইটিস যখন শুধুমাত্র মেরুদণ্ডের জয়েন্টে সীমিত, তখন এখানে গড় বিলম্ব রোগ নির্ণয়, ব্যথা শুরু থেকে গড় বিলম্ব সামগ্রিকভাবে 8 বছর, পুরুষদের ক্ষেত্রে 5 বছর, মহিলাদের ক্ষেত্রে 11 বছর। মানে তার মানে প্রাথমিক অবস্থা শনাক্তকরণ করাটা খুব বেশি জরুরি একজন ব্যক্তিকে সুস্থ থাকা। হ্যাঁ, খুবই জরুরি, খুবই জরুরি। এবং সেখানে যদি ডাক্তার যদি তার ব্যথার বিবরণ সুন্দরভাবে দিতে না পারেন, রোগী, এবং ডাক্তার যদি তার ইতিহাস নেওয়া, পরীক্ষা নিরীক্ষা করা এই ব্যাপারে খুব সচেতন এবং সজাগ যদি না থাকেন, তাহলে ডায়াগনোসিস মিস হতে পারে। আচ্ছা, তো স্যার সেক্ষেত্রে একজন ব্যক্তি যখন চিকিৎসকের কাছে যায়, বেশিরভাগ ক্ষেত্রে তো প্রাথমিক অবস্থায় অনেকেই যায় না। আমাদের দেশের যা প্রেক্ষাপট, তাতে করে দেখা যায় অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে চিকিৎসকের কাছে যায়। সেক্ষেত্রে শনাক্তকরণের ক্ষেত্রে কি শুধুমাত্র ফিজিক্যাল এক্সামিনেশনটা ইম্পর্টেন্ট, নাকি বিশেষ কোনো পরীক্ষা? মানে এমনি আমি যেটা বললাম যে ইতিহাস, আমাদের যে ব্যথার যে প্যাটার্নটা, ব্যথার যে ইতিহাসটা বললাম, যে বিশ্রামে বেড়ে যাওয়া আর অ্যাক্টিভ হলে কমে যাওয়া, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আমরা অনেক সময় এই জিনিসগুলো ঘাটাঘাটি করতে ভুলেও যাই, এটাও ঠিক। আমাদের উপরে অনেক চাপ থাকে, সময় স্বল্পতা থাকে, সেই সমস্ত কারণে অনেক সময় আমরাও ভুলে যাই। কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্সামিনেশনের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, কিন্তু আমাদের এরপরে পরীক্ষা করতেই হয়, এটাকে কনফার্ম করার জন্য পরীক্ষা করতে হয়। কিন্তু পরীক্ষা তো নানান ধরনের, কাজেই একজন চিকিৎসক যদি প্রথমেই সন্দেহ যদি না করতে পারেন যে এই ব্যথাটা প্রদাহজনিত ব্যথা, এটা কিন্তু সন্দেহ করতে হবে ইতিহাসের উপর ভিত্তি করে, রোগীর মুখের বর্ণনা থেকে। যদি এটা সন্দেহ করতে না পারেন তাহলে কিন্তু ইনভেস্টিগেশনগুলো সম্পূর্ণ ভুল রাস্তায় চলে যেতে পারে। কাজে ইনভেস্টিগেশনগুলো আমাদের মিসগাইডও করতে পারে। একদম, তার মানে দক্ষভাবে এটিকে আসলে নির্ণয় করাটা খুব বেশি জরুরি, খুব ইম্পর্টেন্ট। স্যার একটু জানতে চাই যে স্পন্ডাইলোআর্থ্রাইটিস তো এত তরুণ প্রজন্মের এত ব্যক্তি আক্রান্ত হচ্ছে, তো এটিকে আসলে নিরাময়যোগ্য কোনো ব্যাধি নাকি নিয়ন্ত্রণযোগ্য? এটা নিয়ন্ত্রণযোগ্য, কিন্তু চমৎকার নিয়ন্ত্রণ হয়। মানে আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, আমার ছোটবেলায় আমি যখন বাসা থেকে বের হতাম, দেখতাম যে রাশি রাশি মানুষ, অনেক, মানে একবার বের হয়ে তো 2-3 জনকে পেতাম যারা এরকম কুজো হয়ে হাঁটছেন। এই দৃশ্যটা কিন্তু এখন বিরল হয়ে গেছে, কারণ চিকিৎসার বিরাট উন্নতি। কাজে এটা আমরা এখন আর এই দৃশ্য অতটা সচরাচর দেখি না। আমি শিওর যে তোমরা এখন দেখো না, কিন্তু আমরা এগুলি প্রচুর দেখেছি আমাদের ছোটবেলায়। তার মানে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হচ্ছে, এগুলো নিরাময় হচ্ছে, চমৎকারভাবে নিরাময় হচ্ছে। রোগীরা আগের যুগের চেয়ে অনেক ভালো থাকছেন, যদিও রোগটা ভালো করে দেওয়া হচ্ছে সেই দাবিটা আমরা করতে পারছি না। ভালো করে দেওয়ার চিকিৎসাও বের হচ্ছে। আমি আশা করি আগামী 5-7 বছরের মধ্যেই রোগটাকে ভালো করে দেওয়ার চিকিৎসাও আবিষ্কৃত হয়ে যাবে। একদমই, আমরা আশাবাদী এবং আমরা এই আশা নিয়ে সামনে আগাতে চাই যে হয়তোবা এমন কোনো ট্রিটমেন্ট বেরোবে যেটির মাধ্যমে স্পন্ডাইলোআর্থ্রাইটিসের কারণে যে কোমর ব্যথায় ভুগছে রোগীরা, একদম এই ব্যথাটি সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে। আর স্যার শুধুমাত্র যে স্পন্ডাইলোআর্থ্রাইটিস রয়েছে আপনি বলছিলেন তেমনটি নয়, আরও নানাবিধ কারণেই হতে পারে। কিন্তু আমাদের দেশে কোনো কারণে যদি কোমর ব্যথা হয়ে থাকে কারো, প্রাথমিক অবস্থায় অনেকে চিন্তা করেন যে হয়তোবা কিডনিতে কোনো জটিলতা হয়েছে,
কিডনিতে কোনো টিউমার হয়েছে বা মূত্রনালী বা মূত্রথলিতে কোনো জটিলতা হয়েছে বা পাথর পাথর হয়েছে। পাথরটা বেশিরভাগ মানুষ চিন্তা করেন, মানে এটা অবশ্যই এটাই ঠিক যে এটা আমিও মিস করে ফেলেছি কারণগুলো বলার সময়। কিন্তু আসলে আমরা ইংরেজিতে মানে কোমরের পাশে দুই পাশে যে জায়গাটা আছে ওইটাকে ইংরেজিতে বলে লয়েন, তা ওইটাকে কিন্তু কোমর বলে বলা হয় না। তা কিন্তু এটা ঠিক যে আমাদের তো কেন আমি ঠিক জানি না, সম্ভবত লয়েনের কোনো সঠিক বাংলা প্রতিশব্দ নাই, এবং এটা না থাকার কারণে শব্দই হচ্ছে আমাদের চিন্তার বাহন, কাজে আমরা মানে ডিফারেন্সিয়েট করতে পারি না। লয়েনটা হচ্ছে এক পাশে, মানে দুই পাশেই থাকতে পারে এরকম এইদিকে। তা কিডনির রোগগুলো সচরাচর সেই লয়েনের ব্যথা নিয়ে আসে, কোমরের ব্যথা নিয়ে না। এক্স্যাক্টলি আমাদের কোমরের একটা সংজ্ঞা আছে, কোমরের একটা ভৌগোলিক সীমারেখা আছে। তা ওগুলি একটু কোমরের যে ভৌগোলিক সীমারেখা তার চেয়ে বাইরের দিকে ওই কিডনির ব্যথাটা হয়ে যাও। এটাও আমি তুমি আমাকে একটু আগে যে প্রশ্ন করলা, এটাও আমার রোগীর কাছ থেকে ভালো করে ইতিহাস নিতে হবে যে এক্স্যাক্টলি আপনি দেখান ব্যথাটা কোন জায়গায় হয়, তারপরে সেই জায়গাগুলোতে চাপ দিতে হবে। এইভাবে করলে আমরা সহজেই বুঝতে পারবো যে না আসলে এটা কোমর না, এটা লয়েনের ব্যথা। নিশ্চয়ই স্যার, এমন অনেক ব্যক্তি রয়েছে যারা কমপ্লেইন করে যে আমি খুব সুস্থ স্বাভাবিকভাবে রাতের বেলা ঘুমিয়েছি, কিন্তু সকালে উঠে ঘুম থেকে কোনোভাবে উঠে বুঝতে পারছি না, এবং কোনোভাবে উঠে তিনি যে স্বাভাবিক লাইফে ফিরবেন, অফিসে যাবেন বা স্বাভাবিক কাজকর্ম করবেন, কোনোভাবে সম্ভব হচ্ছে দেরি না। হয়ে যায়। এবং তীব্র কোমর ব্যথা স্যার, কোমর ব্যথার কারণে মুভ করতে পারে না। হঠাৎ করে ঘুমানোর পরে সকালে উঠে ব্যথাটি কি কারণে হয়? এইটাই হচ্ছে সেই স্পন্ডাইলোআর্থাইটিস। তুমি সুন্দর বিবরণ দিয়েছো, এত সুন্দর বিবরণ আমি দিতে পারতাম না আর কি। জি স্যার, একজন দর্শক অপেক্ষা, আমরা ফিরবো আলোচনায়। অবশ্যই। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দর্শক, আমরা শুনছি আপনাকে। হ্যাঁ, আমার সমস্যাটা হচ্ছে ভলিউমটি একটু বাড়িয়ে কথা বলতে হবে আপনার। হ্যাঁ, ভলিউমটা বাড়াচ্ছে। আমার কোমরের উপরে দুটো হাত ফাঁকা হয়ে গেছে, আচ্ছা, 1 ইঞ্চির মতো, যেটা এক্সরেতে আসছে, এবং আমার আঁটকে গিরা আছে, এই গিরা দুটো হয়নি। ঠিক আছে, আমি হাঁটতে সমস্যা হয় যে প্রতিদিন হাঁটতে পারি না, বাট আমার এর ভিতরে আমার স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, যেটা ছিল মাইনর, মেজর না। লেফট সাইডে প্রবলেম হয়েছিল, রাইট সাইডে হয়েছিল, আমার লেফট সাইডে আপনার ইয়াটা হয়েছিল, স্ট্রোকের সমস্যাটা হয়েছিল। এখন মোটামুটি আমি সাবার পিঠে কিছুটা ট্রিটমেন্ট নিচ্ছি। এই মাঝামাঝি আবার একটু ডায়াবেটিসটা হয়ে কিডনির সমস্যা হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে হলো আমি স্মুথলি হাঁটাচলা করতে পারছি না, এবং কোমরে পেন থাকে এবং হাঁটুতেও পেন থাকে, আস্তে আস্তে করে আমাকে হাঁটতে হয়। এই বিষয় কি ডাক্তার সাজেশন দিবেন, বা তার সাথে কি আমি মানে দেখানোর জন্য কোনো সাজেস্ট করবেন, যে এটা একটু আমি জানতে চাচ্ছিলাম। তাহলে আমি যেটা বুঝতে পারছি, মানে আসলে কথা তো একটু অস্পষ্ট ছিল, তা আমি যেটা বুঝতে পারছি যে ওনার কোমরে একটা ব্যথা আছে, সম্ভবত মাঝখানে, এবং সেই ব্যথাটা হাঁটতে গেলে বাড়ে। একদমই তাই যদি হয় তাহলে আমরা বলবো এগুলিকে, ওই আমি একটু আগে ব্যাখ্যা করলাম যে আমাদের কোমরের ব্যথা যে প্রদাহজনিত ব্যথা, তার বৈশিষ্ট্য হচ্ছে হাঁটতে গেলে কমে যাবে, আর যদি হাঁটতে গেলে বেড়ে যায় তাহলে সেই ব্যথাকে আমরা বলি মেকানিক্যাল। আচ্ছা, সেটা প্রদাহজনিত না, সেটা হচ্ছে মানে স্ট্রাকচার, গঠনজনিত। তা সেইখানে ওনার যে কোমরের হাড়গুলো আছে আপনার, যে একটার পর একটা, এগুলিকে আমরা বাংলায় বলি কশেরুকা, ইংরেজিতে বলা হয় ভার্টিব্রা, একটার উপর আরেকটা সাজানো, এটা দিয়েই কিন্তু আমাদের কোমরের কাঠামোটা গড়ে ওঠে। তা এবং ওই দুটা হাড়ের মাঝখানে থাকে কচি হাড়। তা সেখানে আপনার হয়তো হাড়ের কোনো গণ্ডগোল থাকতে পারে, অথবা কচি হাড়ের কোনো গণ্ডগোল থাকতে পারে। হয়তো সেগুলি দিয়ে আপনার কচি হাড় যেখানে থাকে সেই জায়গা বরাবর আমাদের দুই দিকে দুটা নার্ভ বের হয়। তা যদি কচি হাড়টা কখনো কখনো পিছলিয়ে চলে যায় পিছন দিকে, তাতে নার্ভের উপর চাপ পড়ে, এবং নার্ভের উপর যখন চাপ পড়ে তখন কিন্তু হাঁটতে গেলে ব্যথাটা বাড়তে পারে। এবং এটাও কিন্তু সত্যিকার, আমি আপনাকে টেলিভিশনের মাধ্যমে তো আপনার পুরো জিনিসটা বোঝা সম্ভব হবে না, তবে আমি আপনাকে এতদূর বলতে পারি যে যেই কারণগুলোতে নার্ভের উপর চাপ পড়ে এবং হাঁটতে গেলে ব্যথাটা বেড়ে যায়, তার অন্তত শতকরা 95% ক্ষেত্রেই কারণগুলো অত্যন্ত নির্দোষ টাইপের, কষ্ট দেয়, কোনো ক্ষতি করে না। কিন্তু এটাও ঠিক যে আপনার তো কষ্ট থেকে মুক্তি পেতে হবে, আপনার তো কাজ করতে হবে, এবং আপনার হাঁটতেও হবে, ব্যথামুক্তভাবে হাঁটতে হবে। আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে অবশ্যই কোথার থেকে হচ্ছে
এটা আপনাকে একজন চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, তারপরে তিনি হয়তো আপনার কিছু ছোটোখাটো ইনভেস্টিগেশন দেবেন, তাতে এটা প্রমাণ হয়ে যাবে। কখনো কখনো অবশ্য এই ধরনের ব্যথার সঠিক মানে কারণ বের করার জন্য এমআরআই নামে একটা ব্যয়বহুল পরীক্ষাও করার দরকার হয়। তা আপনার এগুলি করে যখন কারণটা নির্ণয় করবেন, তখন সেই কারণের উপর ভিত্তি করে ওনাকে ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হবে, ব্যথা মুক্তও করা যাবে। নিশ্চয়ই, সেই ক্ষেত্রে অবশ্যই দর্শকের সময় ক্ষেপণ না করে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়াটা অত্যন্ত জরুরি। অবশ্যই। স্যার, আমরা কোমর ব্যথা যে হচ্ছে, এতে করে লাইফস্টাইল মডিফিকেশন করাটা কতটুকু জরুরি, এবং আমরা এই বিষয়গুলো নিয়ে স্যার বিস্তারিত আলোচনা করব, তবে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেবার। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, নিউজ 24 এর টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, এবং আমার সাথে আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিমাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বিরতির আগে কথা বলছিলাম যে বিভিন্ন ধরনের যে কোমর ব্যথাগুলো হচ্ছে, এবং তাতে করে আসলে গুরুত্ব দেওয়াটা কতটুকু জরুরি। স্যার, অনেকের কিন্তু সিম্পল লো ব্যাক পেইন হয়ে থাকে, যেটাকে আমরা লো ব্যাক পেইন বলি, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা কোনো কারণ ছাড়া, কিন্তু আমাদের দেশের মানুষ এটাকে গুরুত্ব দেয় না। গুরুত্ব দেওয়াটা আসলে কতটুকু জরুরি? এটা গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন, কারণ এটা হচ্ছে দীর্ঘমেয়াদী অক্ষমতার একটা অত্যন্ত কমন একটা কারণ। আচ্ছা আচ্ছা। হয়তো ব্যথায় কষ্ট পাচ্ছেন, ব্যথাটাকে ইগনোরও করতে পারেন। অনেক মানুষের কিন্তু ব্যথা সহ্য করার চমৎকার ক্ষমতা থাকে, কিন্তু ভিতরে ভিতরে তারা তাদের কাছ থেকে নিজেদেরকে গুটিয়ে ফেলেন এটার জন্য। এবং কাছ থেকে গোটানো মানেই হচ্ছে একটা হচ্ছে সেই পরিবারটার উপার্জনটা কমে যাচ্ছে, তিনি কষ্ট পাচ্ছেন, এবং এই আর কি, আর কষ্টটা তো দীর্ঘমেয়াদী হতে পারে। কাজেই এই ব্যাপারে সচেতনতা খুবই জরুরি। এবং আরেকটা কারণ আছে জরুরি, এই কারণেই যে এই বিষয়টাকে কেন্দ্র করে মানে অপচিকিৎসা বা ভুল চিকিৎসার প্রাদুর্ভাব অত্যন্ত হাই। আচ্ছা। কাজেই কোন জিনিসটা সঠিক কোন জিনিসটা ভুল এগুলি জানা সবার জন্যই খুবই প্রয়োজন। একদমই স্যার, যাদের লো ব্যাক পেইন হচ্ছে সুনির্দিষ্ট কি কোনো কারণ থাকে? মানে তাদের আসলে আমরা যেটাকে আমি বললাম সিম্পল লো ব্যাক পেইন, বা এটাকে বাংলা করলে আমরা বলতে পারি সাধারণ কোমর ব্যথা বা সাধারণ মাজার ব্যথা। হ্যাঁ, ওইটার আসলে এক্স্যাক্ট কারণটা এখনো পাওয়া যায়নি, কিন্তু বলা হয় যে এটা সম্ভবত মাসেল স্প্রেইন, মানে ওখানকার মাসেলটা একটু সংকুচিত বা স্পাস্টিক হয়ে থাকে, এই জন্যই ব্যথাটা হয়, এটাই মনে করা হয়। যদিও একটা জিনিস ঠিক যে এমআরআই করলে বেশিরভাগ মানুষের, এমনকি যাদের কোনো কোমর ব্যথা নেই, তাদেরও কিন্তু কিছু কিছু অস্বাভাবিক জিনিস দেখা দেয়, এবং তখন আমাদের এবং যারা রোগীদের মধ্যে একটু সচেতন, তাদের বেশিরভাগই একটা প্রবণতা থাকে যে এমআরআইটাকে যেটা পাওয়া গেছে ওইটাকেই কারণ মনে করে চিকিৎসা করা, কিন্তু আসলে ওইটা কারণ না, এই আর কি। হ্যাঁ, একদমই। যদি স্যার আমরা সুনির্দিষ্ট কোনো কারণ ফাইন্ড আউট করতে না পারি, বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা কিন্তু বারবার চিকিৎসক বদলায়, যেহেতু কারণ শনাক্ত হচ্ছে না, এবং প্রাথমিক অবস্থায় তারা বিষয়টাকে গুরুত্ব না দিয়ে চলে যায় পাশের কোনো ফার্মাসিতে, সেখানে গিয়ে ব্যথানাশক কোনো ওষুধ নিচ্ছে এবং সেটি দীর্ঘদিন কন্টিনিউ করছে। এটি আসলে তার জন্য কতটুকু ক্ষতির কারণ হতে পারে? মানে আসলে আমি বলবো যে যেটা সিম্পল লো ব্যাক পেইনের আমরা দুইটা ভ্যারাইটি বলি, একটাকে বলা হয় অ্যাকিউট লো ব্যাক পেইন, আরেকটাকে বলা হয় ক্রনিক নন স্পেসিফিক লো ব্যাক পেইন। অ্যাকিউট লো ব্যাক পেইনটা হচ্ছে এমন যে ওটা চিকিৎসাই হচ্ছে ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটাকে কমানো, আর অন্য কোনো কিছুর তেমন কোনো গুরুত্ব নাই। যদিও ওজন বেশি থাকলে ওজনটাকে কমাতে হবে, তারপরে যদি ওনার পোস্চার খারাপভাবে থাকে, অনেক সময় আমাদের অফিসে যারা কাজ করেন, বিশেষ করে শ্রমিক, তাদের যে ওয়ার্ক স্টেশন সেটা অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা হয় না, বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা একটু ব্যয়বহুলও, সেই কারণে মালিক পক্ষ সেই খরচে যেতে চান না, তাদের কোমরের উপরে চাপ পড়ে খুব বেশি, বিশেষ করে তাঁতিদের এটা খুব বেশি হয়ে থাকে। তা এখন সেই জিনিসগুলো পরিবর্তন করা, নিজের কোমরটাকে সোজা রাখার চেষ্টা করা, সামনে ঝোঁকাটা যত কম এড়িয়ে চলা, ওজন বেশি থাকলে ওজন কমানো, তারপরে আর যদি ধূমপানের অভ্যাস থাকে ধূমপানটা এড়িয়ে চলা, নিয়মিত কিছু ব্যায়াম করা, এবং সেই ব্যায়ামের মধ্যে কোমরেরও কতগুলো সুনির্দিষ্ট ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো জীবনযাত্রার, আমি খুব যদি সংক্ষেপে বলি তাহলে এই 5টাই হচ্ছে জীবনযাত্রার নিয়ম, যেগুলি একজন
এই আক্রান্ত ব্যক্তি যতই মেনে চলবেন ততই তিনি সুস্থ ভালো থাকবেন। একদম, এবং শুধুমাত্র এই পার্টিকুলার এই কারণগুলোতেই আমাদের দেশে অধিকাংশ রোগীরাই কোমর ব্যথায় ভোগেন দীর্ঘদিন ধরে। স্যার, সেটা যদি দীর্ঘমেয়াদী হয় সেক্ষেত্রে আসলে জটিলতার কারণ কতটুকু হতে পারে আমরা জানবো, কিন্তু একজন দর্শক অপেক্ষায়। ওকে, ধন্যবাদ। কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি দর্শক, আমরা শুনছি আপনাকে। আমি বলছি। জি, সমস্যাটি কি? আমার কোমরে ব্যথা। কোমর ব্যথা কতদিন ধরে এই সমস্যা? আজকে প্রায় 3-4 মাস যাবত। 3-4 মাস। কোনো বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন বা পরীক্ষা করিয়েছেন? এমনি সামনে প্রাথমিক চিকিৎসক থেকে ওষুধ খেয়েছি, গ্রামীণ ডাক্তার যেটা এদের কাছ থেকে একটা ট্যাবলেট খাই, কিন্তু খাইলে সাময়িক ভাবে কমে আবার ব্যথা শুরু হয়। একটু কি ব্যথার ধরনটা বলবেন, যে ব্যথাটি কখন বাড়ে? চিনচিনার ব্যথা মতই করে, কিন্তু দাঁড়ায় থাকলে 5 মিনিট দাঁড়ায় থাকলে 5 মিনিট দাঁড়িয়ে থাকলে ব্যথা বাড়ে, তাই তো? এবং সকালে ঘুম থেকে ওঠার পরে বা রেস্ট যখন নিচ্ছেন তখন কি বাড়ছে? বয়সটা কত? বয়স কত দর্শক? আমার বয়স 70 বছর। 17? 70 বছর। আপনি মানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে শুধু ব্যথাটি বাড়ছে? যে আপনি সাথেই থাকুন, আপনি সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত দর্শক। আপনি যেটা বলেছেন যে আপনার দাঁড়িয়ে থাকলে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথা করে, এইটার আমাদের কিছু কারণ আছে। তার মধ্যে একটা কারণকে আমরা বলি ফ্যাসেট জয়েন্ট, মানে আমাদের মেরুদণ্ডের যেই হাড়গুলো থাকে কশেরুকা, সেগুলো দুইটার মধ্যে কিছু সন্ধি আছে। তার মধ্যে মানে একটা হচ্ছে মাঝখানে প্রধান, আর দুই পাশের দুইটা তার থেকে কিছু মানে প্রত্যঙ্গের মতন বের হয়, তাদের মধ্যে যে জয়েন্ট, সেই জয়েন্টে যদি গন্ডগোল হয় তাতেও হতে পারে। কিন্তু আপনার বয়সে তার চেয়ে বড় কারণ হচ্ছে আমরা বলি স্পাইনাল ক্যানাল স্টেনোসিস। মানে আমাদের মেরুদণ্ডটা হচ্ছে একটা প্রোটেকশনের কাঠামো, যার মধ্যে দিয়ে মেরু মজ্জা নামে একটা জিনিস নামে, যে আমাদের অনুভূতিকে ব্রেনে পৌঁছায় দেয়, ব্রেনের যে নির্দেশগুলো আমার পা নাড়ানোর সেগুলোকে চালিয়ে দেয়, এই কাজটা করে, সেটার নাম হচ্ছে মেরু মজ্জা। তা এখন এই মেরু মজ্জাটা একটা খালের মধ্যে থাকে ভিতরে, চিকন গোল এবং লম্বা খাল, যেটা আমাদের মাথার নিচ থেকে শুরু হয়ে একদম আমাদের শরীরের নিচে, সবচেয়ে নিচে পর্যন্ত চলে যায়। এখন ওই যে ক্যানাল বা এটা খাল, ওইটা যদি কোনো কারণে চিকন হয়ে যায়, এবং সেই চিকন হতে পারে বয়সের সাথে সাথে আমাদের মেরুদণ্ড থেকে কিছু হাড় বের হয়ে যায়, আমরা সেগুলিকে বলি অস্টিওফাইট। তার কারণে কখনো কখনো ওই যে আমি একটু আগেই আপনারা হয়তো শুনেছেন যে আমি বলেছি যে দুইটা মেরুদণ্ডের হাড়ের মাঝখানে কচি হাড় থাকে, এটাকে আমরা বলি ডিস্ক, সেই ডিস্কটা পিছনে সরে আসে, তার জন্য হতে পারে। এই ধরনের নানান কারণে ওই রাস্তাটা চিকন হয়ে যায়। তা এখন এটার জন্য যেই ব্যথা, তার নিয়ম হচ্ছে সেই ব্যথা কিন্তু দুই পায়ে নামে, পা দুর্বল লাগে, পায়ে মাঝে মধ্যে ক্র্যাম্প হয়, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তা এখন এগুলো যদি আপনার মিলে যায়, আমি যা কিছু বললাম তা যদি মিলে যায়, তাহলে আপনার জন্য অবশ্যই আমি এই টেলিভিশনে আপনার সংক্ষিপ্ত যে মূল্যায়ন, তা দিয়ে আমি আপনাকে কনক্লুসিভ কিছু বলতে পারবো না, তবে বলবো যে আপনার একজন চিকিৎসককে দেখা দরকার, যিনি আপনার এই বিষয়গুলো ভালো করে তথ্য যাচাই বাছাই করবেন। সম্ভবত এমআরআইও করতে হবে যে ক্যানাল স্টেনোসিসটা আছে কিনা, সেই ক্যানালটা চিকুন হয়ে যাওয়া। তাহলে তার জন্য কিন্তু আমাদের কিছু চিকিৎসা আছে, যদিও বুঝতে হবে যে প্রধান চিকিৎসা কিন্তু ব্যায়াম। এখানে ব্যায়াম অনেকগুলো, সেই ব্যায়ামগুলো শিখে নিতে হবে, এবং সেগুলো দিনে 3 বার অথবা কমপক্ষে 2 বার করে নিয়মিত সেই ব্যায়ামগুলো করতে হবে। ধন্যবাদ। খুবই চমৎকারভাবে বলেছেন স্যার। দর্শক হয়তো অনেক বেশি উপকৃত হয়েছে। স্যার, এই যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে ব্যথা, সেই ব্যথাটি অনেক ক্ষেত্রে পায়ের দিকে চলে যায়। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা অনেক ক্ষেত্রে এটাকে মনে করে থাকি পিএলআইডি বা সায়াটিকা, রাইট, এবং এটি নিয়ে অনেকে বিভ্রান্ত হন যে আসলে কি সায়াটিকার কারণে এটি হচ্ছে, এবং কোমর ব্যথার সাথে সায়াটিকার কোনো বিশেষ সম্পৃক্ততা রয়েছে কিনা? হ্যাঁ, অনেক, মানে সম্পর্কটা খুবই নিবিড়। তা সায়াটিকা বলতে আমরা বুঝাই, যেটা আমি একটু আমি তোমাকে জন্য ধন্যবাদ দেবো যে তুমি ধাপে ধাপে আমাকে দর্শকদের কাছে এটা পরিষ্কার করার সুযোগ করে দিয়েছো। তা সায়াটিকা বলতে আমরা বুঝাই যখন ওই নার্ভের উপর চাপ পড়ে, আমাদের মেরু মজ্জাটা যেটা বললাম সেটা নিচের দিকে এসে অনেকগুলো খুব আলাদা আলাদা নার্ভ বান্ডেলে ভাগ হয়ে যায়, সেই নার্ভগুলো
আমাদের মেরুদণ্ডের দুইটা হাড়ের ফাঁক দিয়ে বের হয়ে আসে, তার উপর যখন চাপ পড়ে তখন সেই ব্যথাটা পায়ের দিকে নামে। সেই ব্যথা যখন পায়ের দিকে নামে এবং বিশেষ করে হাঁটুর নিচে বেশি হয়ে থাকে, হাঁটতে গেলে বাড়ে, এবং এটাকে আমরা বলি সায়াটিকা। কিন্তু এই সায়াটিকার সাথে কিন্তু আমাদের মানে রিউমাটোলজির চর্চায় আমরা একটা কথা প্রায় বলে থাকি, লাম্বাগো সায়াটিকা। আচ্ছা আচ্ছা। মানে লাম্বাগো বলতে বোঝায় কোমর ব্যথা। তার মানে যেই মানুষটার সায়াটিকা থাকে তার যেখানে চাপ খাচ্ছে সেইখানেও কিন্তু ব্যথা হওয়ার প্রবণতা খুবই বেশি, এবং বেশিরভাগেরই তাই হয়। লাম্বাগো সায়াটিকাও হয়, কোমরেও ব্যথা হচ্ছে, তার সাথে পায়েও যাচ্ছে। স্যার এই যে সমস্যাগুলো হচ্ছে স্যার, আরো বিস্তারিত অনেক কিছু জানার আছে স্যার, জানবো একজন দর্শক আচ্ছা, অপেক্ষায়। অনেক ধন্যবাদ। কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম নন্দন কুমার দাস। জি দর্শক, আমার নাম, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। আমার নাম নন্দন কুমার দাস। জি জি আমরা শুনছি। হ্যাঁ, আমার পেশায় আমি শিক্ষকতা করি। আমার কোমরের ব্যথা কোমরে আর ব্যথা। আর্থ্রাইটিসের একটা সমস্যা আছে পায়ের মধ্যে। দর্শক আর মাঝে আরেকবার মধ্যে একটু জানতে চাই দর্শক, আপনি শুনছেন? পায়ে পেইন হয় পিছনের দিকে। জি, কোমর ব্যথাটি পিছনের দিকে যাচ্ছে তাই তো? আমার কোমরের ব্যথা প্রথমত। জি। হ্যাঁ, ইয়েস। তারপরে আর তো আর্থ্রাইটিসের সমস্যা আছে। আচ্ছা। আর্থ্রাইটিসের সমস্যা আছে আর কি। তো প্রতি সপ্তাহে অনুভব করি যে পিছনে আমার ব্যথাটা হচ্ছে, কিন্তু আর গ্যাস্ট্রিকের ওষুধ আমি সকালবেলা খেয়ে থাকি সবসময়, যখন পেইন কিলার খেয়ে থাকি। কিন্তু এরপরও দেখা যায় যে প্রতি সপ্তাহে আমি পেইনটা অনুভব করি আর কি, ব্যথাটা অনুভব করি। আমার একটু সমস্যা হচ্ছে যে আমি চিন্তা করি সবসময় যে আমার কোনো কিডনির কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা কিডনি থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা, কিডনির কোনো সমস্যা হচ্ছে কিনা। মানে আপনি এখন বিষয়টি নিয়ে শঙ্কিত যে এই কোমর ব্যথা বা বাত ব্যথা যে আপনার রয়েছে, সেই সাথে অ্যাসিডিটির ওষুধ নিয়মিত খাচ্ছেন, এটা বড় কোনো সমস্যা হতে পারে কিনা? জি আমরা বুঝতে পেরেছি দর্শক, আপনি সাথেই থাকুন, আমরা আলোচনা করছি। মাননীয় দর্শক, নকুল বাবু আপনাকে অনেক ধন্যবাদ আমি জানাচ্ছি। আপনি সুন্দর বিবরণ দিয়েছেন, যদিও সেই টোটাল বিবরণের মধ্যে একটা ঘাটতি আছে, যেটা আপনি বলেননি যে সকালে ঘুম থেকে উঠলে কেমন থাকে এবং হাঁটাহাঁটি করলে কমে না বাড়ে। এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা তথ্য। তা সামগ্রিকভাবে আমি বলবো, আপনি যেটা বললেন যে আপনার বাত আছে, তাতে আপনার এটা ওই বাত মানে হচ্ছে, যদি আপনি মনে করে থাকেন পায়ের দিকে বাত মানে পায়ের গিরাগুলোতে ব্যথা করে এবং সেই পায়ের গিরা পাটা হয়তো ফুলেও যায় কখনো কখনো, তাই যদি হয়ে থাকে, আপনার বয়সটাও অবশ্য গুরুত্বপূর্ণ, তাহলে আমরা বলবো যেটা সম্ভবত স্পন্ডাইলো আর্থ্রাইটিস। তার মানে এর এক ধরনের বাত। আপনার ব্যথাটা এক্স্যাক্টলি কোমরে কিনা, কোমর কিন্তু মিড লাইন, মাঝ বরাবর, আর তাই দুই পাশে যদি হয়ে থাকে সেটাকে আমরা বলি, আমি আগেই ব্যাখ্যা করেছি, সেটাকে আমরা বলি লয়েন ইংরেজিতে, সেটাকে আমরা কোমর বলি না। তো এখন যদি একটু বাইরের দিকে যদি হয়, তখন আমাদের কিডনির চিন্তা করার একটা কারণ থাকতে পারে। আপনার বিবরণে আমার মনে হয়েছে যেহেতু আপনার পায়েও ব্যথা আছে, সম্ভবত কিডনির সাথে কোনো সম্পর্ক নাই এবং এটা মিড লাইন, মাঝ বরাবরই আপনার ব্যথাটা হয়, সম্ভবত আপনার এটা স্পন্ডাইলো আর্থ্রাইটিস। আপনারও একজন, চাটগাঁয়ে তো অনেক বাত বিশেষজ্ঞ আছেন, খুব ভালো ভালো, মানে ঢাকা মানে বাংলাদেশে আমার একটা সৌভাগ্যের বা আনন্দের ব্যাপার যে বাংলাদেশে যারা বাত বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছেন সবাই আমার ছাত্র, খুবই প্রিয়, অনেক যত্নের সাথে আমি তাদেরকে গড়েছি। তারা নিজেরাও অনেক মেধাবী, চাটগাঁয়েও আছেন অনেকে, 4-5 জন আছেন। আপনি তাদের একজনকে দেখান, আমি আশা করি এই যে আপনার যে বিবরণের অসম্পূর্ণতা, এটা ওনারা ঘুচিয়ে আপনার রোগ সঠিক নির্ণয়ের দিকে আপনাকে নিতে পারবেন। ধন্যবাদ স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ, চমৎকারভাবে ওনাকে বুঝিয়ে বলেছেন। স্যার আমরা ছিলাম পিএলআইডি বা সায়াটিকা, আপনি বলছিলেন যে সমস্যাগুলো আসলে কি কি হয়, কিভাবে হতে পারে, আরো বিস্তারিত জানবো। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো পিএলআইডিটাও কমনলি একটু কম বয়সে হয়, যেটা আগে একজন বললেন যে ওনার কোমর ব্যথায় যেটা দাঁড়িয়ে থাকলে বাড়ে এবং দুই পায়ে ইয়েতে। এখন পিএলআইডির বৈশিষ্ট্য হচ্ছে, পিএলআইডি বা লাম্বাগো সায়াটিকা, এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে যখন ব্যথাটা পায়ের দিকে নামে, কমনলি একদিকে হয়, শুধু বাম পা অথবা ডান পা, যেখানে আমি বলেছিলাম যে স্পাইনাল ক্যানাল স্টেনোসিসে দুই দিকেই নামে, এইখানে শুধু একদিকে নামে। পিএলআইডিতেও পায়ে রোগী একজন দুর্বল এবং অবশ অনুভব করতে পারেন, ওইটা সেই স্পাইনাল ক্যানাল স্টেনোসিসেও সেই জিনিসটা হতে পারে। তা আর পিএলআইডিতে
মোটামুটি বলতে পারেন যে সামনের দিকে ঝুঁকলে ব্যথাটা বেড়ে যায়, কাশি হাঁচি দিলে কোমরে চোট লাগে, এই কতগুলো জিনিস আছে যেগুলি দিয়ে আমরা বুঝতে পারি পিএলআইডিটা সত্যি পিএলআইডি আছে কিনা বোঝার সবচেয়ে ভালো পথ হচ্ছে এমআরআই। যদিও এটার প্রাদুর্ভাব খুবই বেশি আচ্ছা। এবং রোগটার ক্ষতিকর কোনো দিক তেমন নাই, আসলে তেমন খুব রেয়ার, মানে বড় ক্ষতি হওয়াটা অত্যন্ত বিরল। তা সেই কারণে আমরা এটা রোগীর ইতিহাস এবং রোগীকে পরীক্ষা করা, তার থেকে আমরা রোগটা নির্ণয় করে ফেলতে পারি। এটা পিএলআইডির ক্ষেত্রে সেটাও সম্ভব এবং সিংহভাগ রোগীর জন্য আমাদের এমআরআইয়ের কোনো দরকার হয় না। এটার জন্য আমি যে চিকিৎসা বলেছিলাম যে কোমরটাকে সোজা রাখা, আচ্ছা। নিয়মিত ব্যায়াম করা, সামনে না ঝোঁকা, এই ধরনের যেই জিনিসগুলো বলেছিলাম, যদি অ্যাজমা থাকে অ্যাজমাকে চমৎকার নিয়ন্ত্রণ করতে হবে, ওজন বেশি হয়ে থাকলে ওজন কমাতে হবে, এই জিনিসগুলো যদি একজন মেনে চলেন তাহলে তিনি ভালো থাকতে পারেন। যদিও যাদের এই পিএলআইডি জনিত ব্যথা হয় তাদের বারবার হওয়ার একটা প্রবণতা থাকে, এটাও ঠিক যে বারবার হয়, কিন্তু যারা এই নিয়মগুলো মানবেন তাদের ক্ষেত্রে ব্যথার পুনরাবৃত্তির ঝুঁকিটা অনেক কমে যাবে, আচ্ছা, অনেক আচ্ছা। কমে যাবে। কিন্তু স্যার আপনি তো চমৎকারভাবে বললেন যে বেশিরভাগ ক্ষেত্রে এটি তেমন কোনো চিকিৎসার প্রয়োজন হয় না, শুধু লাইফস্টাইল মডিফিকেশন। কিন্তু আমাদের দেশে প্রত্যেকটি ব্যক্তি যারা এই রোগটিতে আক্রান্ত তাদের ধারণা যে পিএলআইডি মানেই অপারেশন এবং তারা খুবই ভীতগ্রস্ত হয়ে যান। আসলে কি সেটি অপারেশন? আমরা বিস্তারিত জানবো, তবে স্যার সময় আছে একটি ছোট্ট বিরতি নেব। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, নিউজ 24 চ্যানেলের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আচ্ছা, বিরতির আগে কথা বলছিলাম যাদের পিএলআইডি সায়াটিকায় যারা ভুগছে তাদের ক্ষেত্রে অনেকের ধারণা থাকে যে পিএলআইডি মানেই অপারেশন এবং এটি ছাড়া আর কোনো সমাধান নেই। তার বিষয়টি নিয়ে তিনি অনেক ভীতগ্রস্ত থাকেন। অনেক ধন্যবাদ, এটা প্রশ্নটা খুবই সুন্দর এবং তার সাথে আরেকটা জিনিস যোগও হয়। যেমন আমাদের পিএলআইডির রোগীরা যখন দেশের বাইরে চলে যান চিকিৎসার জন্য, কেউ কেউ দেশের বাইরে কিন্তু যান, সেখানে সার্জনরা মোটামুটি ছুরি নিয়ে বসে থাকেন আর কি। হ্যাঁ, কারণ তাদের এক্ষেত্রে সুবিধা হচ্ছে বিদেশ থেকে আসা রোগী, তাদের ক্ষেত্রে কোনো আইনগত দায়বদ্ধতা নাই, অপারেশনটা করেই ফেলেন। হ্যাঁ, তা দেখা গেছে যে একজন পিএলআইডির রোগী, সিংহভাগ পিএলআইডির রোগী এই জীবনযাত্রার নিয়মগুলো মেনে, যে 5টা নিয়ম আমি আগে বলেছি, সেগুলো দিয়ে সারা জীবন যথেষ্ট ভালো থাকেন। এবং এটাও ঠিক যে এইখানে যে অপারেশনটা করা হয় সেই অপারেশনে কিন্তু মেরুদণ্ডের একটা অংশকে একটু দুর্বল করে দেওয়া হয়, সেখানে ভাঙা হয়। আচ্ছা। কাজেই তাদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা আরও বেড়ে যায়। এবং যখন একজন রোগীর একটা দুর্বল পয়েন্ট আছে, উইক পয়েন্ট আমরা বলি, তখন কিন্তু ওনার, আমরা যদি বলি যে একজন সাধারণ পিএলআইডির রোগী যার কখনো অপারেশন হয়নি, তিনি দিনে 2 বার করে ব্যায়াম করবেন এবং তিনি ভালো থাকলে 10 বছর পর ব্যায়াম ছেড়েও দিতে পারেন। কিন্তু যার একবার অপারেশন হয়ে গেছে তার কিন্তু দিনে 3 বার করে ব্যায়াম, আমি সহজ ভাষায় বললাম, 3 বার করে করতে হবে, সারা জীবন কখনোই ব্যায়াম ছাড়তে পারবেন না। কাজেই বুঝতে পারেন যে অপারেশনটা আসলেই একটা খারাপ জিনিস, এটা ভালো চয়েস না। তা এমনি আমাদের মানে পৃথিবীতে এই ব্যাপারে অনেক, আমরা বলি যে লংগিটিউডিনাল বা উল্লম্ব গবেষণা হয়েছে ফলো আপ করে, এবং দেখা গেছে যে আমরা যদি বিজ্ঞানসম্মত পথে থাকি তাহলে পিএলআইডির 100 জন রোগীর মধ্যে আলটিমেটলি শুধুমাত্র 5 জনের অপারেশন দরকার হয়, আচ্ছা। বেশিরভাগেরই কোনো অপারেশনের প্রয়োজন হয় না। আর কাজেই মোটামুটি আমি বলবো যে পারতপক্ষে আপনারা দরকার হলে ভালো চিকিৎসক দেখাবেন, তারা আপনাকে, আবার এটাও ঠিক যে পিএলআইডিতে অনেকগুলো ফিজিওথেরাপি ব্যবহার করা হয়, সেগুলো ক্ষতিকর। আচ্ছা, যেমন সবচেয়ে কমন হচ্ছে কোমরে বেল্ট ব্যবহার করা। বেল্ট কিন্তু ব্যথাকে দীর্ঘমেয়াদী করে দেয়, যে ব্যথাটা কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যাওয়ার কথা ছিল ওটাকে দীর্ঘমেয়াদী করে দেয়, কারণ বেল্ট পড়লে আমাদের কোমরের মাংসগুলো বিশ্রাম পায়। আমাদের মাংসগুলোর একটা দোষ হচ্ছে তাদেরকে কিছুদিন বিশ্রাম দিলে তারা অলস, তারা শুকায় যায়। একদম, এটাকে আমরা বলি ডিসইউজ অ্যাট্রফি বলে বলি আর কি। হ্যাঁ, ওয়েস্টিং। তো এখন সেই জন্য এই ব্যথাটা, এই যে বেল্ট ব্যবহার করছে যারা, তাদেরকে অবশ্যই এটাতে সীমাবদ্ধতা আনা উচিত। না, বেল্ট তো ব্যবহার নিষেধ, আসলে বেল্ট ব্যবহার করা উচিত না। বেল্টটাকে পারমিট করা হয় কেউ যদি দীর্ঘ জার্নিতে যান, যেখানে হয় গাড়ির ওই যে শক অ্যাবজর্বার নষ্ট, গাড়ি ঝাঁকায় অথবা রাস্তাটা ভাঙ্গা, সেই ক্ষেত্রে ওই অংশটায় তিনি বেল্টটা ব্যবহার করতে পারবেন ব্যথা থেকে রক্ষা করার জন্য। কিন্তু আমরা যেরকম বলি যে ব্যথা থেকে রক্ষা করার বেদনানাশক ওষুধগুলো খারাপ, ঠিক তেমনি এই বেদনানাশক বেল্টও কিন্তু খারাপ, সে ব্যথা কমায়।
তা এখন এই জন্য বলা হয় যে যদি এমন দীর্ঘ জার্নিতে কেউ যান তার মধ্যে তিনি বেল্ট ব্যবহার করতে পারবেন, কিন্তু খেয়াল রাখতে হবে যেন বেল্টটা 3 ঘন্টার চেয়ে বেশি পরে না থাকেন। আচ্ছা আচ্ছা, তা সব খুবই মিলিয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য। স্যার, আপনি বলছিলেন যে সব ধরনের ফিজিওথেরাপি পিএলআইডির ক্ষেত্রে ব্যবহার করার কোনো যৌক্তিকতা নেই। যুক্তি নাই যেমন আমি বললাম কিছু কি ফিজিওথেরাপির পরামর্শ থাকে? মানে আসলে সত্যিকার অর্থে পিএলআইডির জন্য প্রধান ফিজিওথেরাপি হচ্ছে ব্যায়াম। আচ্ছা, ব্যায়াম এবং জীবনযাত্রার পরিবর্তন। নিয়মগুলো মেনে চলা আর কি, হ্যাঁ, সামনে না ঝোঁকা এগুলো। কিন্তু অন্যান্য যে ফিজিওথেরাপিগুলো দেওয়া হয়, যেমন অনেক সময় শেক দেওয়া হয়, এগুলো কোনো কাজের কিছু না। আচ্ছা, মানে কারো যদি পকেটে অজস্র টাকা এবং সেই টাকাটা কামড়াচ্ছে, বলে যে পকেটে টাকা কামড়ায়, তারা সেই ফিজিওথেরাপিগুলো নিতে পারেন। এরকম অতিরিক্ত টাকার সাগরের মধ্যে ডুবে না থাকলে বা টাকার বিছানায় শুয়ে না থাকলে ওগুলো নেওয়ার কোনো প্রয়োজন নাই আর কি। নিশ্চয়ই স্যার, খুবই চমৎকার বলেছেন, আরো জানবো বিস্তারিত, কিন্তু একজন দর্শক অপেক্ষায় ঠিক আছে, ধন্যবাদ। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি। আমার নাম আহনাব ইসলাম। জি, আমরা শুনছি। কি সমস্যা আপনার? জি, আমার সমস্যাটা হলো যে আমার স্পাইনের ডান পাশটাতে লাইক কনস্ট্যান্টলি অনেক কন্ট্রাক্টেড থাকে একটা মাসেল। পায়ের ডান পাশে কি ব্যথা করছে, তাই তো? মাসেল কন্ট্রাক্ট হয়ে থাকে, মাসেল কন্ট্রাকশন করছে। জি, আর কোনো সমস্যা আছে? কতদিন ধরে সমস্যা? না, আর কোনো সমস্যা নেই, বাট নেক থেকে পুরো একদম স্পাইনের বটম পর্যন্ত একটা মাসেল অনেক বেশি টাইট থাকে। আচ্ছা, মানে এই টাইটটা কি ব্যথা সহ টাইট না ব্যথা ছাড়া টাইট? জি, এই মানে টাইট যখন হয় তখন ব্যথা করে কিনা? মানে কোনো ব্যথা নেই, জাস্ট টাইটনেস আর ডিসকমফর্ট। আচ্ছা, শুধু ডান পাশে। জি জি, দর্শক আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আলোচনা করছি। অনেক ধন্যবাদ। মানে এটা আসলে সত্যিকার অর্থে এটার সাথে কোমর ব্যথার সম্পর্ক নাই, হ্যাঁ। আর আমরা অনেক সময় মাসেল যখন টাইট হয় আমরা অনেক সময় সেটাকে বলি ডিস্টোনিয়া। যদি ব্যথা থাকে তাহলে আমরা বলি ক্র্যাম্প। যেহেতু আপনার ব্যথা নাই তাহলে আমাদের বলতে হবে এটা এক ধরনের ডিস্টোনিয়া। এবং এই ডিস্টোনিয়া কিন্তু নার্ভের বিশেষজ্ঞদের রোগ, নিউরোলজিক্যাল রোগ। তারও অজস্র কারণ আছে, সেই কারণটা তারা বাঁচবেন। অনেক সময় তার কারণ বের করার জন্য এখন ঢাকায় হচ্ছে আমরা বলি জেনোম সিকোয়েন্সিং, মানে জিনের পরীক্ষা, সেগুলো করার দরকার হয়। আমি অবশ্যই আপনাকে পরামর্শ দেব, আপনি একজন ভালো নিউরোলজিস্টকে দেখাবেন। আমি আশা করি তিনি আপনার এটার কারণটা বের করে আপনাকে চিকিৎসার পরামর্শ দেবেন। নিশ্চয়ই, অবশ্যই নিউরোলজিস্ট ডক্টরকে দেখানোটা খুবই জরুরি, কারণ অনিয়মিত সময়ক্ষেপণ করলে পরবর্তীতে জটিলতার মাত্রা বেড়ে যেতে পারে। অবশ্যই অবশ্যই। স্যার, আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম যে কোমর ব্যথার উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে পিএলআইডি নিয়ে কথা বলছিলাম, একটু যেতে চাই যে অস্টিওপোরোসিস। অবশ্যই। অস্টিওপোরোসিস আসলে কি ধরনের জটিলতা? এটির সাথে কোমর ব্যথার কোনো সম্পৃক্ততা আমি রয়েছে একটু দর্শকদের আগে বুঝিয়ে দিই না অস্টিওপোরোসিস জিনিসটা কি। অস্টিওপোরোসিস হচ্ছে বয়সের সাথে সাথে আমাদের হাড়ের ঘনত্ব কমে, এবং এই হাড়ের ঘনত্ব কমা মানেই হচ্ছে হাড়টা ভঙ্গুর হয়ে যায়। অল্প আঘাতে বা কখনো কখনো আঘাত ছাড়াও হাড় ভেঙে যায়। যখন এই অস্টিওপোরোসিসে আমাদের কোমরের মেরুদণ্ডের কোনো হাড় ভাঙে, এটাকে আমরা কখনো কখনো ফ্র্যাকচারও বলি, কখনো কখনো কলাপসও বলি। মানে তার যখন কলাপস হয় তখন আশপাশের যে স্ট্রাকচারগুলো সেগুলি চাপের মধ্যে পড়ে যায়, তার থেকে ব্যথা হতে পারে। আমরা বলবো যে অস্টিওপোরোসিস বা অস্থি ভঙ্গুরতাটা প্রধানত একটা বেদনাহীন রোগ। আচ্ছা। তাতে স্বাভাবিকভাবে কোনো ব্যথা থাকে না, রোগী কোনো লক্ষণ নীরব, এটা সম্পূর্ণ নীরব রোগ। কিন্তু এটাতে ব্যথা হবে যখন কোনো একটা হাড় ভাঙবে, এবং সেখানে সেই ভাঙ্গার প্রক্রিয়াতে কোমরের মেরুদণ্ডের হাড়ও ভাঙতে পারে, তখনই কোমরে ব্যথা হবে। এই ব্যথাটা সচরাচর খুব তীব্র হয়। আচ্ছা। এটা কখনো কখনো অল্প আঘাতে, যেমন হয়তো একটা বাসায় মানে ধাপ আছে, অনেকের ড্রয়িং রুমে একটা লেভেল নিচে আর একটু উপরে, সেখানে হোঁচট খেয়ে পড়ে গেলেন, তখন থেকে তীব্র ব্যথা শুরু হয়ে গেল। সচরাচর এটা একটু বয়স্ক মহিলাদের বেশি হয়। কমনলি আমি বলবো 60-65 উপরে বা 70-এর উপরে মহিলা যারা লিন অ্যান্ড থিন, স্লিম ফিগারের অধিকারিণী, তাদেরই এই ধরনের অস্টিওপোরোটিক ফ্র্যাকচার বলা হয়। এই ধরনের অস্টিওপোরোটিক ফ্র্যাকচার তাদেরই হয়, এবং তাদের জন্য অবশ্যই ব্যথা হতে পারে। এই অস্টিওপোরোসিস শুধুমাত্র কোমর ব্যথার এই টাইপেই কিন্তু ক্যালসিয়ামের গুরুত্ব আছে, পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ করা, দুধ খাওয়া, তারপরে আপনার হাড়ের
ঘনত্ব কমিয়ে দিচ্ছে এমন কোনো কারণ যদি থাকে, আমাদের কোনো ওষুধও ঘনত্ব কমাতে পারে, সেগুলিকে পরিহার করে চলা। অনেক সময় ঘনত্ব মাপার একটা ব্যবস্থা আছে, সেই ঘনত্বটা যদি একটা নির্দিষ্ট সীমার তুলনায়, আমরা বলি থ্রেশহোল্ড, তার চেয়ে যদি কমে যায় তাহলে ওষুধ সেবন করার দরকার হয় দীর্ঘদিন। তার মানে আমি বলবো যে তোমার প্রশ্নটার উত্তর হচ্ছে অস্টিওপোরোসিস রোগ থেকেও ফ্র্যাকচার হতে, কোমর ব্যথা হতে পারে। সেই কোমর ব্যথাটা সচরাচর অ্যাকিউট, মানে অল্প সময়, যা শুরু হওয়ার পরই রোগীরা ডাক্তারের কাছে যেতে বাধ্য হন। তীব্র থাকে ব্যথা, হ্যাঁ তীব্র থাকে। এবং এটা হচ্ছে ওই ইতিহাস থেকে যে পড়ে গেছেন কিনা, বয়সটা কেমন, ওজনটা কেমন, এগুলি দিয়ে আমরা অনুমান করতে পারি যেটা হতে পারে। প্রাথমিক অবস্থা যদি শনাক্ত না হয় সেক্ষেত্রে যে কোনো হঠাৎ করে ফ্র্যাকচারও একটা উপসর্গ হতে পারে। হতে পারে অবশ্যই। মানে সিঁড়ি থেকে নামছে, হঠাৎ করে নামতে গিয়ে ব্যথা পেল, সেখান থেকে ফ্র্যাকচার, সেখান থেকে হতে পারে। কিন্তু তিনি আগে জানতেন না তিনি অস্টিওপোরোসিসে আক্রান্ত। হ্যাঁ, এটা বেশিরভাগ ক্ষেত্রে এমনই হয়। গোটা পৃথিবীতেই বেশিরভাগ অস্টিওপোরোসিসের রোগী জানেন না যে তার অস্টিওপোরোসিস আছে। দীর্ঘদিন ধরে অস্টিওপোরোসিস কাজেই যাদের এরকম এই কারণগুলো বিদ্যমান, এই যে আমি বললাম স্লেম, তারপরে মাসিকটা হয়তো সারা জীবন খুব অনিয়মিত এবং অল্প হতো, ধূমপান, তা এই ধরনের কারণগুলো যদি থাকে তাহলে তাদের জন্য রুটিন, মানে কোনো উপসর্গ না থাকলেও আমাদের বিজ্ঞানের এরকম অনুমোদন আছে যে ইয়েতে মহিলাদের ক্ষেত্রে মাসিকের পরে, পুরুষদের ক্ষেত্রে 65 বছর বা 70 বছর বয়সে একবার হাড়ের ঘনত্বটা দেখে নিতে হবে। আচ্ছা, যাতে করে হঠাৎ করে ফ্র্যাকচার না হয়ে যায়, শনাক্ত করাটা জরুরি যে তিনি অস্টিওপোরোসিসে আক্রান্ত কিনা। স্যার, যদি কেউ অস্টিওপোরোসিসে আক্রান্ত হয়ে যায়, আমরা তো চাই না কখনো কোনো ব্যক্তির হাড় ভেঙে যাক বা ফ্র্যাকচার হয়ে যাক, সেক্ষেত্রে প্রিভেনশনের উপায় কি? আপনি তো কিছু খাবারের কথা বলছিলেন। হ্যাঁ, প্রিভেনশনের প্রধান উপায় হচ্ছে, একটা হচ্ছে নিয়মিত দুধের মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে, তা এবং এই ন্যাচারাল সোর্সের ক্যালসিয়ামই সবচেয়ে ভালো। আবার ক্যালসিয়াম ট্যাবলেটও পাওয়া যায়। নিয়মিত ক্যালসিয়াম খাওয়া, পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডিটা সূর্যের রশ্মি থেকে পাওয়া যায়, মানে সূর্যের রশ্মি আমাদের শরীরের ভিতরে তৈরি করে দেয় আর কি। আবার ট্যাবলেট আকারে পাওয়া যায়, যদি আমার কম থাকে সেটাকেও আমার পূরণ করতে হবে সাপ্লিমেন্ট দিয়ে। নিয়মিত ব্যায়ামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাড়ের ঘনত্বকে ধরে রাখার জন্য। এবং দেখা গেছে যে মানে এরকম পৃথিবীতে এমন একটা গবেষণা আছে যে দেখা গেছে যাদের অস্টিওপোরোসিস আছে তারা যদি নিয়মিত ব্যায়াম করেন, পর্যাপ্ত ক্যালসিয়াম এবং ভিটামিন গ্রহণ করেন, তাহলে তাদের এই হাড়ের ঘনত্ব শতকরা 10 ভাগ বেড়ে যায়, যেটা ওষুধও তাই করে আর কি। হ্যাঁ, কাজে এই কাজগুলো, যদি সিগারেটও কিন্তু অস্টিওপোরোসিস করে, ধূমপানটাকে এড়িয়ে চলতে হবে। এই জিনিসগুলো, এই যে প্রিভেনশনের কথাগুলো এত চমৎকারভাবে জানলাম, এটা তো শুধু অস্টিওপোরোসিস কেন্দ্রিক, কিন্তু আমাদের দেশে তো অসংখ্য ব্যক্তি কোমর ব্যথায় আক্রান্ত হচ্ছে, সেটা মেকানিক্যাল ব্যাক পেন, লো ব্যাক পেন এবং নানাবিধ রোগের কারণে। আমি প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্যে আপনার কাছে পরামর্শ চাইবো যে কোমর ব্যথা রোধে, একদম স্যার আলোচনার শেষ প্রান্তে আছে, আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ হচ্ছে, মানে ধূমপান করবেন না দর্শকদের জন্য, এটা 1 নাম্বার। ওজন বেশি থাকলে ওজনটা কমিয়ে আপনাদের জন্য যেটা গ্রহণযোগ্য মাত্রা সেখানে আসতে হবে। আপনাদের নিয়মিত ব্যায়াম করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। দীর্ঘক্ষণ বসে থাকা, মানে সেডেন্টারি যে জীবনযাত্রা, এটাও কিন্তু কোমর ব্যথার একটা বড় কারণ। বিভিন্ন ধরনের ব্যথারই কারণ এটা, কোমরের ব্যথার বিভিন্ন কারণ। একদিকে অস্টিওপোরোসিস ঝুঁকিও বাড়ে, আবার আরেকদিকে আমাদের অ্যাকিউট ব্যাক পেইন সেটা ঝুঁকি বেড়ে যায়। এবং নিয়মিত ব্যায়াম করা, সামনে ঝোঁকাটাকে এড়িয়ে চলা, এই জিনিসগুলো আমাদের নিয়মিত এবং আমাদের খাবারের মধ্যে নিয়মিত যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম থাকতে হবে। মানে বিশেষ করে মহিলাদের জন্য আমি বলবো প্রত্যেক দিনই কিছু দুধ খাওয়া, অন্তত 1 গ্লাস করে হলেও দুধ নিয়মিত খাওয়া উচিত। ভিটামিন ডি পাওয়ার জন্য আমাদের এই মানে মাছের তেলে যথেষ্ট ভিটামিন থাকে, সেগুলি বা তৈলাক্ত মাছ এবং সূর্য রশ্মি, মানে রোদের আলোতে নিজেকে কিছুক্ষণের জন্য উন্মুক্ত করা, এই জিনিসগুলো নিয়মিত মেনে চলতে হবে। একদম আলোচনার শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকার করতে তোমাকে অনেক ধন্যবাদ, তোমার খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন ছিল। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক খুবই চমৎকারভাবে বলেছেন যে জীবনযাত্রার মান পরিবর্তন কিংবা খাদ্যাভ্যাসে পরিবর্তন না আনলে কোমর ব্যথাকে কখনো সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব নয়। তাই আসুন আমরা নিজেরা একটু পরিবর্তন হই, জীবনযাত্রার পরিবর্তন আনি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।